আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের স্বাগতম জানাই আমাদের ভয়ের সময়ের 13তম এপিসোডে। আমাদের ঘটনা পাঠাতে মেইল করুন ভয়ের সময় @gmail.com। আমরা বিগত কয়েকদিন যাবতই আমাদের চ্যানেলে ভাষা কেন্দ্রিক ঘটনাগুলো প্রচারের জন্য চেষ্টা করছি, কারণ ভাষাকেন্দ্রিক ঘটনাগুলো সবার সঙ্গে কেমন জড়িয়ে থাকে। হয়তোবা আপনি বাসায় আছেন, হয়তোবা নিজের বাসায়, অথবা ভাড়া বাড়িতে। সেই জন্য আমরা ভাষাকেন্দ্রিক ঘটনাগুলো এই সপ্তাহে প্রচার করছি। আজও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা তেমনই একটি ভয়ানক ভাষা সম্পর্কে জানব। আজকে আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নিজের পরিচয় বলতে ইচ্ছুক নন, সেই জন্য তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম গোপন রাখবেন। আমার পরিচয় গোপন রাখার জন্য আপনাকে অনুরোধ করছি। তারপরে তিনি তার নাম এবং ঠিকানা আমাদের কাছে শেয়ার করেছেন, কিন্তু আমরা জানাচ্ছি না কারণ তিনি বারণ করেছেন। তো তারপরে তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। আমার দাদুর সঙ্গে কিছু ঘটনা ঘটে গেছিল যা ছিল খুবই ভয়ানক। আমার দাদু অনেক পুরনো দিনের মানুষ ছিলেন। 70-এর দশকে ব্যবসা সূত্রে তিনি দীর্ঘদিন আফ্রিকার পূর্ব অঞ্চলে, বিশেষ করে জাঞ্জিবারের আশেপাশে থাকতেন। দাদু ছিলেন খুব ধার্মিক এবং যুক্তিবাদী, কিন্তু জীবনে একবার এমন কিছু দেখেছিলেন যা তার সব যুক্তিকে ভেঙে দিয়েছিল। এই গল্পটা শোনার সময় আমার এখনও মেরুদণ্ড বেয়ে একটি ঠান্ডা স্রোত নেমে আসে। দাদু গল্পটা শুরু করতেন এভাবে: বাবা, পৃথিবীর সব অন্ধকার একরকম নয় জানিস। আমাদের এশিয়ার আত্মা বা প্রেত শুধু ভয় দেখায়, কিন্তু আফ্রিকার মাটিতে যে জাদুর চল, সে জিনিস দেহের রক্তকেও ঠান্ডা করে দেয়। সময়টা সম্ভবত 1978 সাল। দাদু এবং তার 2 সহযোগী জাঞ্জিবারের প্রাচীন শহর স্টোন টাউনে একটি পুরনো বাড়ি ভাড়া নিয়েছিলেন। বাড়িটি ছিল পর্তুগিজ ও আরবি স্থাপত্যের মিশ্রণে তৈরি, বিরাট আর বহু বছর ধরে অব্যবহৃত। বাড়িটা সস্তায় পাওয়ায় দাদু খুশি হয়েছিলেন, কিন্তু স্থানীয় লোকেরা বাড়িটির নাম শুনলেই কেমন যেন মুখ ঘুরিয়ে নিত। তারা বলতো ওই বাড়িতে রাত কাটানো উচিত নয়, ওটা শয়তানের হাওয়া বহন করে। দাদু সে কথা পাত্তা দেননি। তারা 3 জন সেই বাড়িতে ওঠা শুরু করলেন। প্রথম সপ্তাহে শুরু হলো অস্বাভাবিক ঘটনা। রাতের বেলা হঠাৎ ঘরের মধ্যে একটা তীব্র মিষ্টি ও পচা গন্ধের মিশ্রণ ভেসে আসতো, যেন পুরনো মাংসের সঙ্গে কড়া কর্পূর মেশানো। রাতের গভীরে দোতলার ফাঁকা করিডোর দিয়ে কেউ যেন ধীর ভারী পায়ে হেঁটে বেড়াতো। শব্দটা এত স্পষ্ট ছিল যে প্রথম রাতে দাদু টর্চ নিয়ে খোঁজাখুঁজি করছিলেন, কিন্তু কোনো জীবিত প্রাণীকে খুঁজে পাননি। একদিন রাতে দাদু নামাজ পড়ছিলেন। তিনি ছিলেন মুসলিম। তিনি সিজদা থেকে উঠতেই দেখলেন তার বিছানায় রাখা কোরআন শরীফটি নিজে থেকেই উল্টে গেল, আর বইয়ের ওপর একটি শুকনো ধূসর পালক রাখা। দাদু তৎক্ষণাৎ বুঝে গেলেন এটা কোনো সাধারণ আত্মা নয়। দাদু যেহেতু আরবি জানতেন, তাই তার আতঙ্ক ছিল সব থেকে বেশি। এক রাতে যখন তিনি ঘুমানোর চেষ্টা করছেন, তখন তিনি শুনতে পেলেন ঘরের কোণ থেকে কেউ আরবিতে ফিসফিস করে কথা বলছে। শব্দটি ছিল খুব দ্রুত এবং বিকৃত, কিন্তু দাদু পরিষ্কার কিছু শব্দ ধরতে পারলেন। আনাল মারিদ, যার অর্থ আমি মারিদ। জিন শাস্ত্রে মারিদ হলো সবচেয়ে শক্তিশালী ও হিংস্র জিনদের একটি শ্রেণী, যারা বাতাস আর সমুদ্রের সাথে যুক্ত। এরা সাধারণত কালো জাদু বা শিহর দ্বারা বাধ্য না করলে মানুষের কাছে আসে না। দাদু বুঝতে পারলেন এই বাড়িতে কোনো শক্তিশালী জিনকে বন্দি করে রাখা হয়েছে।
আর কোনো কারণে সেই বন্ধন দুর্বল হয়ে যাওয়ায় জিনটি উন্মুক্ত হতে চাইছে। পরদিন সকালে দাদু এবং তার সহযোগীরা স্থানীয় এক পরিচিত বৃদ্ধের কাছে গেলে তিনি এসব বিষয়ে অভিজ্ঞ ছিলেন। বৃদ্ধটি শুধু একটি কথাই বললেন, তোমরা কি জমিদার বাড়ির পুরনো গোপন ভাণ্ডারটি খুঁজে পেয়েছ? আসলে ওই বাড়িটি একসময় একজন কুখ্যাত ধনী আরব বণিকের ছিল, যিনি জাঞ্জিবারের কালো জাদুকরদের ব্যবহার করে নিজের সম্পদ রক্ষা করতেন। দাদু জানতে পারলেন সেই আরব বণিক এবং মগাঙ্গার সাহায্যে একটি শক্তিশালী জিন মারিদকে বন্দি করে তার গোপন ভাণ্ডারের রক্ষক নিযুক্ত করেছিলেন। সেই চুক্তির শর্ত ছিল প্রতি বছর নতুন কোনো মানুষের কাফারা বা বলি দেওয়া। সেই বলির প্রয়োজন হবে জিনটিকে শান্ত রাখতে। বণিক মারা যাওয়ার পর সেই আচারের বিরতি ঘটেছে। জিনটি মুক্ত হতে না পেরে তাই বাড়িতে নতুন আসা মানুষদের ওপর তার ক্রোধ ছাড়ছে। এই ঘটনার কিছুদিন পরই দাদুর সঙ্গে ইউসুফ, যিনি খুব হাসি খুশি মানুষ ছিলেন, হঠাৎ চুপচাপ হয়ে গেলেন। এক রাতে ডিনারের পর ইউসুফ বারান্দায় কফি খাচ্ছিলেন। দাদু গিয়ে দেখলেন ইউসুফের চোখ বিস্ফারিত, হাতে কফির মগ। দাদু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ইউসুফ? ইউসুফ কাপা হাতে মগটা দেখিয়ে বললেন, কফির স্বাদ কেমন যেন রক্তের মতো। দাদু মগটা শুকে দেখলেন, কফির তীব্র গন্ধ ছাড়া আর কিছু সেখানে নেই। কিন্তু ইউসুফকে সেই রাতে আর শান্ত করা গেল না। তিনি চিৎকার করে বললেন, ওরা আমার রক্ত চাইছে, ওরা আমাকে কাফারা বানাতে চাইছে। ইউসুফের এই অবস্থা দেখে দাদু বুঝলেন আর দেরি করা উচিত নয়। তাদের সাহায্য প্রয়োজন আফ্রিকান জাদুটোনার হাত থেকে বাঁচবার জন্য। দাদু অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় এক শক্তিশালী এমগাঙ্গা সন্ধান পেলেন। তার নাম ছিল মুসা। মুসা ছিলেন শান্ত, কিন্তু তার চোখ ছিল অসম্ভব তীব্র। মুসা জমিদার বাড়িতে এলেন। বাড়িতে ঢুকেই তিনি দরজার পাশে মাটিতে উপুড় হয়ে হাঁটু গেড়ে বসে গেলেন এবং দীর্ঘ সময় ধরে এক ধরনের মন্ত্র জপতে লাগলেন, যা সোয়াহিলি ও অজানা কোনো আফ্রিকান উপভাষায় মিশ্র। মুসা বললেন, মারিদকে মুক্ত করা সহজ নয়। তার বন্ধন ভাঙতে হলে সেই স্থানে যেতে হবে যেখানে তাকে কালি বা ক্ষমতা শক্তি দিয়ে বাধা হয়েছে। মুসা দাদুকে নিয়ে সোজা বাড়ির বেসমেন্টে গেলেন। সেখানে ছিল একটি গোপন ঘর, বহু বছর ধরে তালাবদ্ধ। দরজাটি ছিল গাছের শিকড় আর চামড়ার সুতো দিয়ে অদ্ভুতভাবে বাঁধা। মুসা দরজাটি খোলার জন্য বিশেষ কোনো যন্ত্র ব্যবহার করলেন না। তিনি শুধু দরজার দিকে তাকিয়ে তার মুখে থাকা একটি লাল পাউডার দরজার ওপরে ফু দিলেন। সঙ্গে সঙ্গে দরজাটি বিকট শব্দে খুলে গেল। ভেতরে ছিল একটি ছোট কামরা। কামরার মাঝখানে একটি মাটির বেদি, আর বেদিতে একটি কাঠের সিন্দুক, যা ছিল মানুষের চুল আর শুকনো ফুলের মালা দিয়ে ঢাকা। মুসা বললেন, এই সিন্দুকের মধ্যে জিনটাকে তার আসর দিয়ে বন্দি করা আছে। আসর বলতে প্রভাব বা বস্তুগত প্রমাণ। মুসা যখন সিন্দুকের ওপর হাত রাখলেন, তখনই পুরো ঘরে এক ভয়াবহ হিংস্রতল বাতাস বয়ে গেল। দাদু এবং বাকিদের মনে হলো যেন তাদের হৃৎপিণ্ড ঠান্ডা বরফের মতো জমে যাচ্ছে। মুসা মন্ত্র জপতে লাগলেন। আরবি ও স্থানীয়দের ভাষায় মন্ত্রের এক তীব্র সংঘর্ষ শুরু হলো। হঠাৎ দাদুর চোখের সামনে সব পাল্টে গেল। তিনি আর বেসমেন্টে নেই। তিনি নিজেকে দেখলেন পুরনো ঢাকার এক সরু গলিতে, যেখানে তার বাবা মা থাকতেন। তার মা হাসি মুখে তাকে ডাকছেন, কিন্তু তার পেছনেই দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির কালো ছায়া, যা মুহূর্তের মধ্যে তার মায়ের গলা টিপে ধরল। এটা ছিল জিনের আক্রমণ। মনের ভেতরে বিভ্রম তৈরি করে চরম ভয় দেখানো। মুসা চিৎকার করে বললেন, ও তোমাকে ভয় দেখাচ্ছে, ভয় পেও না, ওর দিকে মনোযোগ দিও না। দাদু কোনো মতে চোখ বন্ধ করলেন এবং আল্লাহর নাম স্মরণ করতে লাগলেন। তিনি যখন চোখ খুললেন, দেখলেন মুসা সিন্দুকটির ওপরে শুয়ে আছেন
এবং তার শরীর থেকে যেন কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে সিন্ধুকের ভেতরে প্রবেশ করছে। জিন মারিদ তখন চরম ক্রোধে চিৎকার করে উঠল। সেই চিৎকার মানুষের ছিল না, ছিল গভীর সমুদ্রের কোনো হিংস্র প্রাণীর। সিন্ধুকটি তখন কাঁপতে শুরু করলো। মূসা দ্রুত উঠে এলেন। তিনি তার পকেট থেকে এক চিমটে লবণ আর কিছু বীজ বের করে সিন্ধুকটির উপর ছুঁড়ে মারলেন এবং দ্রুত আরবিতে একটি মুক্তির দোয়া পড়লেন। সিন্ধুকটির সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে ভেঙে গেল। ভেতরে ছিল শুধু এক টুকরো পুরনো কাপড়, যা এখন ছাই হয়ে যাচ্ছে। মূসা ক্লান্ত স্বরে বললেন, মুক্তি পেয়ে গেছে, তার বন্ধন ছিন্ন হলো, সে আর এই বাড়িতে থাকবে না। বাড়িটা শান্ত হয়ে গেছিল, কিন্তু সেই রাতের বিভীষিকা দাদুকে আজীবন তাড়া করে বেরিয়েছে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় দাদু লক্ষ্য করলেন তার বাম হাতের তালুতে একটি ছোট কালো দাগ তৈরি হয়েছে। দাগটা দেখতে অনেকটা পোড়ার ক্ষতের মতো, কিন্তু কোনো ব্যথা নেই। ডাক্তাররা এর কোনো কারণ খুঁজে পাননি। দাদু বিশ্বাস করতেন এটা ছিল সেই জিন মারিদের শেষ আঘাত, অভিশাপের চিহ্ন, যা তাকে মনে করিয়ে দেয় যে তিনি একবার অন্ধকারের খুব কাছাকাছি গিয়েছিলেন। দাদু জাঞ্জিবার ছেড়ে এসেছিলেন, কিন্তু সেই কালো দাগটা তার সঙ্গে আজও আছে। তিনি বলতেন ওই বাড়িতে আর কেউ থাকতে পারেনি, বাড়িটা নাকি আজও অন্ধকার আর ফাঁকা পড়ে আছে। জিন নেই, কিন্তু কালো জাদুর রেশ এখনো সেখানে লেগে আছে। বাবা দাদু শেষ করতেন, লোভার ক্ষমতা মানুষকে দিয়ে এমন জঘন্য কাজ করার যে শয়তানকেও লজ্জা পেতে হয়। আর এই লোভেই জালেই জিনরা সবচেয়ে বেশি প্রবেশ করে। এই ঘটনাটি আমার দাদুর মুখ থেকে যখন শুনি, তখন আমার এক সময় এতটাই ভয় লেগেছে যে আশেপাশে কোনো কিছু নড়ে উঠলেও যেন ভেতরটা কেঁপে উঠেছে। অনেক সময় মনে হয়েছে এমন কালো জাদুকর ঘটনাগুলো পরবর্তীতে এবং পূর্ববর্তীতে কত মানুষেরই ক্ষতি না করেছে। তো ভাইয়া, আমার আজকের ঘটনাটি ছিল আপনার পাঠানো প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে আমাকে জানাবেন, আর দয়া করে সিলেক্টেড হলে আমাকে ঘটনাটি কত নাম্বার এপিসোডে পাঠ করবেন তা জানাবেন। আজকে এই পর্যন্তই ছিল। সালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। কেমন লাগলো আপনাদের আমাদের জানাবেন কমেন্ট সেকশনে, বলবেন ঘটনাটি কেমন লেগেছে। ভালো লাগলেও আমাদের জানাবেন, এবং ঘটনাটি খারাপ লাগলেও আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের কমেন্টই বা আপনাদের রিপ্লাই আমাদের ভালো ঘটনা বা আমাদের শুধরে নেওয়ার জন্য ওষুধ হিসাবে কাজ করবে। পরবর্তীতে আমাদের সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আপনারা আমাদের বেশি বেশি করে কমেন্ট করুন, এবং আমাদের ভুলগুলো আশা করছি ধরিয়ে দিবেন। তো আজকে আমাদের ঘটনা পর্যন্তই ছিল। আমাদের ঘটনা পাঠাতে হলে আরেকবার আমাদের মেল অ্যাড্রেসটি মনে করে দিই। আমাদের মেল অ্যাড্রেস ছিল voyerসময়@gmail.com। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত বা ভয়ানক অপ্রাকৃত ঘটনাগুলো ঘটে থাকা বা আপনার জানা সকল ঘটনা আমাদের মেইল করতে ভুলবেন না। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরেকবার আপনাদের বলে দিই যে সাবস্ক্রিপশনে আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার চাবিকাঠি হিসাবে কাজ করে। পরবর্তী এপিসোড অবধি ভালো থাকবেন, আশা করছি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন ভয়ের সময়ের।